আগামীকাল 5 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। সেই ভাষণ নাকি রেকর্ড করা হয়ে গেছে ইতিমধ্যে, এবং তার মানে তিনি লাইভ কোনো ভাষণ দেবেন না, আগের থেকে রেকর্ডিং করা ভাষণ তিনি দেবেন। এবং সেই যে রেকর্ডিংটা হয়েছে সেটা যেখান থেকেই হোক, রাষ্ট্রপতির দপ্তর থেকে হোক কিংবা যারা রেকর্ডিং করেছে বাংলাদেশের যে সরকারি সংস্থা, তাদের দিক থেকে সেই ভাষণটাকে ফাঁস করে দেওয়া হলো। বছরের জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে কতজন শহীদ হয়েছে, ছাত্র জনতার কতজন মারা গেছে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সরকার একটা দীর্ঘ সময় শহীদের লিস্ট, হতাহতের লিস্ট তৈরি করতে পারেনি, আহতদের লিস্ট এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে একটা সময় আমরা দেখেছি সরকার গেজেট প্রকাশ করেছে শহীদের তালিকা দিয়ে 834 জনের। তখন থেকে আমরা জানতাম 1400, 2000 নানাভাবে নানা কথা বলা হলেও সরকারের গেজেট মতে, অর্থাৎ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেট মতে আমরা জানতাম জুলাই আগস্টের শহীদের সংখ্যা 834। ইতিমধ্যেই জানেন যে আগামীকাল 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন, এটি খুবই স্বাভাবিক। এবং যে বাণীটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে এবং কোনো গণমাধ্যমও এটি নিয়ে নিউজ করেছে। এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি বিগবাজি খেয়েছেন, তিনি যেসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে, সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং কোন বিষয় নিয়ে ভিডিও করা হচ্ছে। প্রদর্শক, আপনারা জানেন যে আসলে আগামীকালকে 5ই আগস্ট, কালকে কি হতে চলেছে বাংলাদেশে। প্রদর্শক, গতকালকে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়া 1 বছর পূর্ণ হবে। সেই দিনে জুলাই একটি ভাষণ হবে, 36শে জুলাই তিনি ডক্টর ইউনূস তিনি একটি ভাষণ দিবে। প্রদর্শক, সেই ভাষণটি কি হতে চলেছে এবং এই আগামীকালকের আগে বা কালকে কি ঘটবে সেই বিষয় নিয়ে কয়েকটি বিশ্লেষকের আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা একটু কষ্ট হইলেও ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। সারা বাংলাদেশ জুড়ে একটা খবর খুব চাউর হয়েছে। খবরটা হলো আগামীকাল 5 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। সেই ভাষণ নাকি রেকর্ড করা হয়ে গেছে ইতিমধ্যে, এবং তার মানে তিনি লাইভ কোনো ভাষণ দেবেন না, আগের থেকে রেকর্ডিং করা ভাষণ তিনি দেবেন। এবং সেই যে রেকর্ডিংটা হয়েছে সেটা যেখান থেকেই হোক, রাষ্ট্রপতির দপ্তর থেকে হোক কিংবা যারা রেকর্ডিং করেছে বাংলাদেশের যে সরকারি সংস্থা, তাদের দিক থেকে সেই ভাষণটাকে ফাঁস করে দেওয়া হোক, এই দুটো খবর মানে ফাঁস করে দিয়েছে এমন একটা খবর বাজারে খুব চলছে। এবং এই খবরের বিশেষত্বটা হচ্ছে, এই ভাষণের বিশেষত্ব যে সেখানে এই ভাষণের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি শেখ হাসিনা সরকারের যার পর নাই সমালোচনা করেছেন, মানে বিশাল সমালোচনা। সে সমালোচনাগুলোকে শুনলে মনে হবে যে এটা সেই ফ্যাসিস্ট বলে যে গালাগালগুলো দেওয়া হচ্ছে এতদিন ধরে ছাত্র জনতা এবং ওই উপদেষ্টা মণ্ডলী যে ভাষণ দিয়েছে, যেসব কথা বলেছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার রাজত্বকাল ফ্যাসিজমের এইসব নিয়ে যেসব কথা বলেছেন, তার থেকেও অনেক ভয়ঙ্কর কথা মানে শেখ হাসিনা সম্পর্কে বলেছেন রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন। এই খবরটা ফাঁস হয়েছে, এই কারণ ভাষণটা ফাঁস হলে সেটা এসছে। এবং আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো ক্রেডিবল নিউজ এজেন্সি, মানে যাদেরকে বিশ্বাসযোগ্য কোনো সংবাদ সংস্থায় আমি এই খবরটি পাইনি দেখতে। এই খবরটা আমি দেখলাম, শুনলাম কিছু মূলত বাংলাদেশের টিভি চ্যানেলে, এবং টিভি চ্যানেল না, ইউটিউব চ্যানেল, তারা আবার 2-1টা ইউটিউব চ্যানেল তারা আবার টিভির মতো করে বলে। তো যাই হোক, এই ইউটিউবগুলো সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা নিয়ে খুব চর্চা হচ্ছে। এবং এই চর্চাকে আমার মনে হচ্ছে কেন জানি না, সে অন্ধের হস্তি দর্শন, মানে অন্ধের হাতি দেখা। একটা অন্ধকে হাতির কাছে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে হাতির পায়ের তার হাত রাখা হয়েছে, রেখে তাকে এইবার প্রশ্ন করা হচ্ছে যে তুমি এই জিনিসটা কি, তুমি কি বলো তো দেখি। সে তার উত্তরে অন্ধ বলছে এটা বাড়ির থাম। আবার থাম বলার পরে একটু পরে বলছে না এটা একটা খুব মোটা গাছের গুঁড়ি। তো এইরকম সব নানা রকম কথা। তো এখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের ওই ফাঁস হওয়া ভিডিও নিয়ে এই অন্ধের হস্তি দর্শনের মতো নানান কথা চলছে। কথাগুলো কীরকম? কথাগুলো হচ্ছে যেমন হাসিনা, ওই যে বললাম একটু আগে, হাসিনা ফ্যাসিস্ট, তাকে সরিয়ে ছাত্র জনতা যা করেছে খুব ভালো কাজ করেছে, এবং তারা এবার দেশকে নেতৃত্ব দিক, দেশকে নিয়ে যাক, এই ধরনের কথা। এই কথাগুলো
সেই টিভি চ্যানেলে বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, মানে ইউটিউব চ্যানেলগুলোতে এইসবগুলো বলছে। আমার প্রশ্ন, আচ্ছা হঠাৎ এই 5ই আগস্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি রাষ্ট্রপতি, তিনি কেন ভাষণ দিলেন? ভাষণটা কোন উপলক্ষে? 5 আগস্ট কি বাংলাদেশের কোনো স্মরণীয় দিন? স্মরণীয় দিন যদি হয়ে থাকে তাহলে কবে স্মরণীয় দিন হয়েছে? স্মরণীয় দিন হয়েছে এর আগে ছিল না, স্মরণীয় দিনটা হচ্ছে গত বছর। কারণ ওই দিন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হন সেনাবাহিনীর বেইমানিতে। আমি ছাত্র জনতার আন্দোলনে তিনি ফলে যে তিনি চলে এসছেন, আমি একথা মানি না, একথা বলবো না। যে সেনাবাহিনী গোপালগঞ্জের অনেক কম সংখ্যক মানুষের উপরে গুলি চালিয়ে সরকারি মতে 5 জন, বেসরকারি মতে 30 জন মানুষকে হত্যা করেছে, কয়েক শত আহত করেছে, সেই সেনাবাহিনী একটা গুলি চালালো না, বন্দুক নামিয়ে রাখলো, রাইফেল নামিয়ে রাখলো। কেন? কারণ তারা হিংসার আশ্রয় নিতে পারে না, হিংসার আশ্রয় নেবে না। এই জন্যে দুই ক্ষেত্রেই ওই 5ই আগস্ট 2024-এও সেনাপ্রধান ছিলেন ওয়াকারুজ্জামান, আবার এখনো বর্তমানে এই যে গোপালগঞ্জে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো তখনও সেনাপ্রধান সেই ওয়াকারুজ্জামান। তাহলে একদিন মানুষের প্রতি দরদ, আর একদিন মানুষের প্রতি দরদ নয়, চালাও গুলি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারের পরে এখন সেই জন্য বিখ্যাত হয়েছে, যেহেতু গত বছর 5 আগস্ট সেদিন হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন, সেই দিনটাকে স্মরণ করে কি জনাব শাহাবুদ্দিন ভাষণ দিতে গেছেন? যদি তাই গিয়ে থাকেন তাহলে তো ওই সেই ভাষণে কি বলা আছে সেটা বলার তো, সেটা সেই নিয়ে প্রশ্ন করার তো কোনো দরকার থাকে না। 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিবেন, এটি খুবই স্বাভাবিক। এবং যে বাণীটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ করার কথা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই লিক হয়ে পড়েছে, প্রকাশ পেয়েছে এবং কোনো গণমাধ্যমও এটি নিয়ে নিউজ করেছে। এবং এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন, তিনি ডিগবাজি খেয়েছেন, তিনি যেসব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে, সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে। আচ্ছা, এই বিষয়ে পরবর্তীতে আসছি। যেটি আগেভাগেই প্রকাশ পেয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা, তিনি তার বাণীতে কি বলেছেন সেটা একটু অংশবিশেষ আপনাদেরকে শোনাই। এই বাণীতে উল্লেখ করা হচ্ছে বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেটি বলেছেন তা হচ্ছে, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বাণীতে তিনি উল্লেখ করছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এই হচ্ছে মূল বক্তব্য। এখন এটি কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। ভারতের কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে নিশানা করে করা হয়েছে এবং তিনি স্পষ্টত ডিগবাজি দিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে। দ্য ওয়াল কি বলছে? দ্য ওয়াল বলছে যে 2023 সালে শেখ হাসিনা সরকারি অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চেয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের। এবং দ্য ওয়াল প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনূস সরকারের লিখে দেওয়া? অন্তর্বর্তী সরকারের কি সেই এখতিয়ার আছে রাষ্ট্রপতির বাণী লিখে দেওয়ার, নাকি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই ডিগবাজি খেলেন? বাণীতে বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট। আমরা এটা তো খুব স্বাভাবিকভাবে জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল, সরকার যা বলবে, যা করতে বলবে তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করা তো আকাশ কুসুম কল্পনা, যে সরকারের বাইরে গিয়ে কিছু করার। এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে কার্যত গৃহবন্দী, তাকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে আমরা তো সব জানি। এবং এই বাণী যদি সত্য হয়ে থাকে, যেটি 5 আগস্ট মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা, বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই প্রকাশ পাবে, তো যদি সেটি সত্য হয়ে থাকে নিশ্চয়ই এখানে অবাক হওয়ার কিছু নেই, বিস্ময়ের কিছু নেই। এমনকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সাবেক শীর্ষ মন্ত্রী বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যে বিভিন্ন পর্যায়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে যদি কারোর ফাঁসির রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাক্ষর করতে হবে, এর বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। এবং গেলেই তো তিনি অ্যারেস্ট, খুব স্বাভাবিক কথা। এমনকি আমরা এও জানি যে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, যেমন 1 জুলাই আন্দোলনের বর্ষপূর্তি পালন করা হলো, তো সেই দিনটিতে জুলাইয়ের 1 তারিখে, অর্থাৎ 2025 জুলাইয়ের 1 তারিখে একটি স্পর্শকাতর বিশেষ বাহিনীর
অফিসিয়াল ফেসবুক পেজে 1.5 মিনিটে একটি ভিডিও আপলোড করা হলো, যেখানে জুলাই আগস্ট আন্দোলনের শেখ হাসিনা সরকারের নৃশংসতা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যারা এটি দেখলাম অনেকেই অবাক হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম যে কি ব্যাপার, এই ভিডিওটি আপলোড না করলে কি এমন হতো, কেন তাহলে করলো, তাহলে কি সেই বাহিনী ঘুরে দাঁড়ালো সম্পূর্ণ? পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেল যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চাপেই বিশেষ এই বাহিনী তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হয়েছে। তো বিশেষ বাহিনী যেখানে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশ আদেশ এগুলো উপেক্ষা করতে পারছে না, সেখানে রাষ্ট্রপতি তো কোন ছাড়। এবং আমরা এও জানি যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এখন শোনা যায় যে তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন বা রাজসাক্ষী হয়েছেন, কারণ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীরা বা কিংবা আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গিয়ে আরামায় এসে রয়েছেন, সেখানে তিনি কেন সারা জীবন কারাগারে থাকবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, তিনি তার পরিবারের কথা চিন্তা ভাবনা করে তিনি নিজ থেকেই রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার এও শোনা যায় বা এটুকু অনুমান করেন অনেকে যে সরকারের চাপে তাকে রাজসাক্ষী হতে বাধ্য হতে হয়েছে, যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের রায়গুলো খুব সহজেই ত্বরান্বিত করা যায়, এরকম শোনা যায়। তো যদি সরকারের চাপে আইজিপি রাজসাক্ষী হয়ে থাকেন, যদি সেখানে এরকম একটা বাণী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষর বা তার নামে প্রচার হওয়া বা প্রকাশ হওয়া নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয়। এবং আমরা এও জানি 2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীদের কেউ থেকে শুরু করে সাবেক শীর্ষ নেতা মানে আওয়ামী লীগের শীর্ষ নেতা বা পুলিশের সদস্য, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বা অ্যাপিল ডিভিশনের কোনো বিচারপতি আশ্রয় নিয়েছেন, 626 জন আশ্রয় নিয়েছেন, তাদের নামে তালিকা প্রকাশ করা হলো আইএসপিআর এর মাধ্যমে। সেখানে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নামটি আমরা দেখতে পেলাম। তো তিনি যদি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে থাকেন, সেই বিতর্ক তো অনেক আগে থেকে উঠেছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের রেফারেন্সে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং সবকিছু কিভাবে হচ্ছে আমরা জানি। আমাদের এও জানি যে শেখ হাসিনা সরকারের নাকি পদত্যাগ মানে শেখ হাসিনার নাকি পদত্যাগপত্র নেই, কোথাও খুঁজে পাওয়া যায়নি। মানবজমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি এটি খুঁজতে গিয়ে একসময় রাষ্ট্রপতির সঙ্গে যে কথা বলেন, তাদের সেই কথোপকথনে বেরিয়ে এলো রাষ্ট্রপতি নাকি বলেছেন যে তার পদত্যাগপত্র তিনি আজ অবধি দেখেননি। তারপরও বলা তো হলো যে তার পদত্যাগপত্রের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী প্রধান উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এবং এখানেও বলতে হয় যে কোথায় কিভাবে কি হচ্ছে সবই এখন মানুষের কাছে অনেকটা স্পষ্ট। তো এরপরেও তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চুপ থাকতে হয়েছে, এরপরেও শপথ বাক্য পাঠ করাতে হয়েছে, এরপরেও সরকার যা বলছে যা পাঠাচ্ছে তার কাছে সবকিছু স্বাক্ষর দিচ্ছেন। তো তুমি একটা এরকম বাণী কেন দিবেন না সরকারের চাপে? এবং দেওয়াটাই স্বাভাবিক। যিনি শোনা যায় রাষ্ট্রপতি নাকি কোন এক পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সেগুলো এখনো কল্পনা বা গুঞ্জন বা গুজবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আপাতত সরকারের বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই। এর বাইরে তার কি করার ছিল? তিনি পদত্যাগ করতে পারতেন। পদত্যাগ করলে কি হবে? তিনি সাথে অ্যারেস্ট হবেন, অথবা তার পদত্যাগ ঠেকাতে বিএনপি সহ একটি বিশেষ বাহিনী বা সেনা প্রধান যে অবস্থান নিয়েছেন তাকে টিকিয়ে রাখতে সাংবিধানিক আরেকটি শূন্যতা যাতে সৃষ্টি না হয়, সেটাই তো আমরা জানি। অতএব তিনি যতক্ষণ আছেন সরকারের ইচ্ছাতেই সরকারের নির্দেশে সবকিছু করতে হবে, এর বাইরে তো অন্য কিছু করার নেই তার। শহীদের তালিকা থেকে 8 জনের নাম বাদ দেওয়া হয়েছে। তার আগে বলেনি যে প্রথম গেজেটে 834 জনের শহীদের তালিকা দিলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দ্বিতীয়বার যখন আরেকটা গেজেট দেয় সেই গেজেটে 10 জনের নাম অন্তর্ভুক্ত করে। আর সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেখানে 844 জন মারা গেছেন, 844 জন শহীদ হয়েছেন, সেটাই সরকারি হিসাব। সেই সরকারি হিসাব থেকে এবার 8 জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলো। গেজেট নাম্বার অনুযায়ী কাদেরকে বাদ দেওয়া হলো সেটা আমরা দেখব। উপসচিব হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত নতুন যে গেজেট, সেই গেজেট থেকে আমরা দেখছি যে এই নামগুলো বাদ দেওয়া হয়েছে। সেখানেই আমরা যদি আসি একটু তালিকায়, তাহলে আমরা দেখতে পাবো যে গেজেট নাম্বার 229 খলিলুর রহমান তালুকদার, তার বাড়ি টাঙ্গাইল, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 224 মুসলে উদ্দিন, তার বাড়ি ঢাকায়, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 375 জিন্না মিয়া, তার বাড়ি নরসিংদী, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 611 শাহজাহান, তার বাড়ি ঢাকা, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 766 মোহাম্মদ রনি, ঢাকায় বাড়ি, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 818 নাম তৌহিদুল আলম জিসান, তার বাড়ি আরামবাগ ঢাকা, নারায়ণগঞ্জে তার বাড়ি, নারায়ণগঞ্জ ঢাকা, তার নাম বাদ দেওয়া হয়েছে। গেজেট নাম্বার 823 বশির সর্দার, তার বাড়ি পটুয়াখালী, বরিশালের পটুয়াখালীতে বাড়ি, তার নাম বাদ দেওয়া হয়েছে। এবং গেজেট নাম্বার 836 অর্থাৎ দ্বিতীয় গেজেট যখন 10 জনের নাম অন্তর্ভুক্ত করে তারা, 834 জনের পরে দ্বিতীয় গেজেট থেকেও একজনের নাম বাদ দেওয়া হয়েছে। সেই গেজেট নাম্বার 836, তার নাম বাঁধন, বাড়ি শরীয়তপুর, তার নাম বাদ দেওয়া হয়েছে। এই হরিদাস ঠাকুরের স্বাক্ষরে এই নামগুলো 8 জনের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন তাদের নাম বাদ দেওয়া হলো। এদের নাম বাদ দেওয়া হলো এই কারণে কি যে তারা আদতে শহীদ হননি, পরবর্তীতে জানা গেছে তারা জীবিত আছেন কিংবা তারা ফিরে এসেছেন।
এসেছেন সেই কারণে, নাকি ভুলভাবে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে তারা মারা যাননি, অন্য কোনোভাবে তারা অন্য সময় মারা গেছে, তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিংবা কোনো গোষ্ঠী তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করেছিল, যেটা সরকার পরে টের পেয়েছে, তার কারণে নামগুলো বাদ দেওয়া হলো। আমার মনে হয় যে সরকারের একটা ব্যাখ্যা দেওয়া উচিত, সরকারের ব্যাখ্যা দিয়ে একেবারে পরিষ্কার করে দেওয়া উচিত যে কেন শহীদের তালিকা থেকে 8 জনের নাম বাদ দেওয়া হলো। তারা কি জীবিত হয়ে ফিরে এসেছেন নাকি মারা গেছেন কিন্তু অন্য জায়গায় অন্য কারণে মারা গেছেন, এখানে শহীদ হতে তাদের নাম তালিকাভুক্ত করেছে কোনো স্বার্থান্বেষী মহল। রাজনৈতিক দলগুলোর মত বিমতের মধ্যেই প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র আসছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামীকাল 5 অগাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবেন এবং এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক সাজসজ্জা, ব্যাপক আয়োজন, সরকারের তরফ থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে। আমরা জীবনে দেখিনি কখনো কোনো রাজনৈতিক সরকার স্বয়ং ট্রেন ভাড়া করে জনসমাগম করে, বাস ভাড়া করে জনসমাগম করে। কিন্তু আজকে দেখছি একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা রীতিমতো যা খুশি তাই করছে। এই যা খুশি তাইয়ের অংশ হিসেবে আগামীকাল 5 অগাস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র দেবার একটা প্রস্তুতি রয়েছে। কিন্তু এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একমত হয়নি, যার কারণে অনেক রাজনৈতিক দল এই ঘোষণাপত্র দেবার সময় উপস্থিত থাকবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ সংশয় আছে। এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক মত দ্বিমত আছে। 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবসে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলোকে পাশে নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করবার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমি বললাম যে সব রাজনৈতিক দল এখানে অংশ নেবেন কিনা এখনো সন্দেহ সংশয় আছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 5টা, দক্ষিণ প্লাজা দ্যাট মিনস মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকায় সাজসজ্জা চলছে। ঢাকার বাইরে থেকে ছাত্র জনতার যাতায়াতে 8টি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমি খানিক আগে যেটি বললাম, ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে বিপুল আয়োজন থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত মত ভিন্নতা চলছে। গতকাল গণ অধিকার পরিষদ জানিয়েছে খসড়া নিয়ে আলোচনা না করায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তারা যাবে না। গত 14 জানুয়ারি সরকার ঘোষণাপত্রের প্রথম খসড়া করে, তখন এর উপর 32টি দলের মতামত গ্রহণ করা হয়। এরপর ঘোষণাপত্রের আলোচনা চাপা পড়ে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত 8 মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে আবার ঘোষণাপত্রের প্রসঙ্গ সামনে আনা হয়। 10 মে রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় সিদ্ধান্ত হয় 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করবে সরকার। এই সময়সীমা শেষ হয়েছে গত 1 জুলাই, 1 মাসের বেশি পার হয়ে গেছে। গত 13 জুলাই বিএনপি এবং এনসিপি কে ঘোষণাপত্রের খসড়া পাঠায় সরকার। পরে জামায়াত সহ কয়েকটি দলকে খসড়া পাঠানো হয়। দলগুলোর মতামত অন্তর্ভুক্ত করে 27 জুলাই চূড়ান্ত খসড়া পাঠানো হয় বিএনপি, জামায়াত ও এনসিপি কে। এই দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করেছে সরকার। তবে এই ঘোষণাপত্রে কি আছে না আছে তা এখনো প্রকাশ করেনি সরকার। ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি, কিন্তু ঘোষণা করা হয়েছে যে 5 আগস্ট বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেবে। এই অবস্থায় ঘোষণাপত্র পাঠের সময় সব দল প্রধান উপদেষ্টার পাশে থাকবে কিনা, আমি শুরুতে বলছিলাম এই কথাগুলো, যে এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রে তাদের মতামতের প্রতিফলন না থাকলে বিএনপি অনুষ্ঠানে যোগ দিবে কিনা বিবেচনা করে দেখবেন তারা। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ পাহি বলেন, জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে ঘোষণাপত্রে। জামায়াত মতামত দিয়েছে প্রস্তাবনায় অন্তর্ভুক্তের মাধ্যমে ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এনসিপিও একমত হয়েছে যে সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র তারা রাখতে চায়, কিন্তু বিএনপি ঘোষণাপত্রের সারাংশ সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত করতে চায়। এই হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থা। এদিকে জুলাই সনদ নিয়েও একটা টানাপোড়েন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু সরকার ভাবছে যে 5 আগস্ট চলে এলো, সময় তো ফুরিয়ে যাচ্ছে। এদিকে এগুলো যে বাস্তবায়ন করবে একটা কর্তৃপক্ষ করা হয়েছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 15 আগস্ট। সেই জায়গায় তড়িঘড়ি করে একটা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চাইছে সরকার। সত্যিকার অর্থে এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এগুলো নিয়ে একটা লেজেগোবর অবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে লেগে গেছে, সরকারের মধ্যে লেগে গেছে। গতকাল এনসিপি শহীদ মিনারে তাদের সমাবেশ থেকে তারা 24 দফা প্রস্তাব বা দাবি উত্থাপন করেছে। এই দাবির মধ্যে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং সংবিধান, নতুন সংবিধান, পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান রচনার দাবি তাদের এখনো পর্যন্ত আছে। এদিকে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে যখন লেজেগোবর অবস্থা, এনসিপি জনবিচ্ছিন্নভাবে ওইদিকে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করছে, আবার সংবিধান বাদ করতে চাইছে। ভাই, এনসিপি ভাই বোনেরা,
এটা 1 বছর আগে আপনারা করতে পারতেন। 5 অগাস্ট সময়কালে আপনারা যা খুশি তাই করতে পারতেন, কিন্তু আজকে সেটা সম্ভব না। সরকার তড়িঘড়ি করছে জুলাই ঘোষণাপত্র নিয়ে, আর এই তড়িঘড়ি করবার অর্থ হচ্ছে সবকিছু নিয়ে একটা লেজে গোবর অবস্থা লেগে গেছে। দর্শক, আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, আগামীকাল 5ই আগস্ট তা কি হতে চলেছে বা কি হবে বা কি ভাষণ দিবে সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন ভিডিওটি দেখার পরেই। এখান থেকে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।